কিন্তু কুহুর রাগ হচ্ছে। চোখ মেলে তাকায় কুহু। নিজের ছোট্ট শরীরের উপর অন্তিককে দেখে ভ্রু কুঁচকে নেয়। হাত দিয়ে অন্তিককে হালকা ধাক্কা দেয়, তবে অন্তিক নড়ে না। কুহু আবারও ধাক্কা দেয়। এবার অন্তিক কুহুর শরীরের নিচে হাত দিয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে। বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে কুহু। অন্তিক ভারী খুব তার উপর। এগুলো কেমন কাজ? বুঝতে পারছে না যে কুহু ওর ওজনটা নিতে পারছে না। একটু ঘুমাই। অন্তিক ঝাড়া দিয়ে উঠে বসলো আর ঘুমের ঘোরে বিড়বিড় করে বলছে, জীবনটা বেদনা, রাতেও শান্তি পেলাম না, এখনো পাচ্ছি না। কই বাঁচে বলতো, চারটে করছিস কেন? কুহুর গায়ে অন্তিকের রাতের পরনের শার্টটা। উঠে বসে নাক ফুলিয়ে বলে, অন্তিক কিছু না বলে আবারও উল্টো হয়ে শুয়ে পড়ে। বিরক্তির চ বলে কুহু বিছানার নিচে পা রাখতেই রুমের হাল দেখে চমকে যায়। রাতে নিজের সমস্ত সীমা ও হিতাহিত জ্ঞান হারিয়ে অন্তিক কি করেছে এগুলো? কুহুর কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আর বেড সাইড ছোট্ট টেবিলে পানির একটা চাচের বোতল পড়ে আছে। বোতলটা ভেঙে গিয়েছে, বোতলের পানিগুলো নিচে পড়ে আছে। কুহুর হাত লেগে পড়েছে। বিন্দু পরিমাণ ছাড় দেয়নি অন্তিক কুহুকে। অন্তিকের থেকে ছাড়া পেতে উঠতে নিলেই অন্তিক টেনে নিয়েছে আবারও নিজের কাছে, আর তখনই এগুলো নিচে পড়েছে। মনে পড়ে রাতের অন্তিকের অস্থির ও অধৈর্য করা উন্মাদনার কথা। কখন কুহুর চোখ আপনা আপনি বুঝে এসেছে কুহুর মনে নেই, তবে এতটুকু খেয়াল আছে কুহুর কষ্ট হচ্ছিল। তবুও অন্তিক কতটা নির্দয় ছিল। বিছানা থেকে নেমে পা বাড়াতেই অনুভব হয় পাগুলো শূন্য, একটুও শক্তি নেই। মুখ শীতল করে কুহু আর একটু এগিয়ে যেতেই কেঁপে ওঠে, তবে হাঁটার শক্তি নেই। দাঁড়া, আসি। অন্তিকের কথায় কর্ণপাত হতেই কুহু থামে। বিছানা থেকে নেমে কুহুকে পাছা কোলে নিয়ে নেয়। এতটুকু সহ্য করতে পারলি না? আমি যে প্রথমবার, তাই তোকে কত ছাড় দিলাম। অন্তিকের কথায় কুহুর চোখ কোটরে উঠে যায়। এতটা কি বলে এই ছেলে? কুহুর সাথে যে কতটা নির্দয়ের মতো আচরণ করলো তখন, আর এখন বলে কম ছিল? কুহুর ভাবনায় ছেদ করে অন্তিক বলে, এত ঘুম তোর? আর একটু সময় দিলে কি হতো জান? ফোঁস করে ওঠে কুহু। অন্তিক জানে বেশি করেছে, তবে তার চেয়ে আরো পেতে ইচ্ছে হচ্ছিল কুহুকে। কিন্তু কুহু সে কি বুঝলো না অন্তিককে একটু? এমন সময় কেউ ঘুমায়? কোল থেকে ওয়াশরুমের দরজায় নামিয়ে দিয়ে অন্তিক কুহুকে ধমক দিয়ে বলে, তাড়াতাড়ি করবি। কুহু ওর কথাই আর পাত্তা দিল না। ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে বিস্ময় খায়। তারপর হ্যান্ড শাওয়ার দিয়ে গায়ে পানি দেয়। পানি ছুতেই শরীরটা জ্বলে ওঠে। হাতের শাওয়ারটা রেখে আবারও আয়নার সামনে গিয়ে নিজের ঘাড়ে, গলায়, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, বলেই আবারও মাথার উপরে থাকা ঝর্ণা ছেড়ে দেয়। অল্প গায়ে পানি পড়তেই মনে পড়ে সে কাপড় আনেনি। এখন কাপড় কোথায় পাবে? পানি বন্ধ করে ওয়াশরুমের দরজা একটু খুলে মাথাটা বের করে। অন্তিক উঠে পড়েছে, বিছানার চাদর তুলছে আর নিচে পড়ে থাকা বোতলের ভাঙা টুকরোগুলো পরিষ্কার করছে। পেছনটা দেখা যাচ্ছে, কুহুর ছোট্ট ছোট্ট নখের আঁচড়ে রক্তাক্ত হয়ে আছে অনেকটা। হাতে বিছানার চাদরটা নিয়ে পেছন ঘুরে কুহুর দিকে তাকাই অন্তিক, আর থমকে যাই আবার। কুহুর চুলগুলো ভেজা, একটু একটু গাল জুড়ে পানির ছিটেগুলো চিকচিক করছে। শুকনো ঢোক গিলে অন্তিক, গলাটা শুকিয়ে যাচ্ছে। জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে একটা নিঃশ্বাস নিয়ে বলল, কি চাই? কুহু বড় বড় করে বলে দিল, এবার আমি কি পরবো? এমনি চলে আয়। আমি তো রাতে তো দেখলাম, সারাদিন না হয় আরো সুন্দর করে খুঁটিয়ে দেখবো। অন্তিক, বিরক্ত করো না অন্তিক। ওয়াশরুমে কতক্ষণ থাকা যায়? কিছু করো তাড়াতাড়ি। কুহু কাত হয়ে বলছে দরজার আড়াল থেকে। চুলগুলো একপাশে দুলছে। অন্তিকের হাতের চাদরটা অজান্তেই পড়ে যায়, আর খুব ধীর গতিতে এগোতে থাকে।
রাতে খুবই বিরক্ত হয়েছিল কুহুকে নিস্তেজ দেখে। একটুও ছাড়ার ইচ্ছে ছিল না, তবে ঘুমন্ত মুখটায় মায়া লেগে যায় তাই ছেড়ে দিয়ে নিজেও ঘুমিয়েছিল। ওয়াশরুমের দরজার সামনে এসে ঘোর লাগা কণ্ঠে বলে, অন্যায় করেছিস কুহু, তুই এটা কেন করলি? অন্তিকের এমন কথা শুনে কুহু দরজাটা আরো একটু ঠেলে দেয় আর বলে, কি করেছি? জানিস না? কিছু করলে তো জানবো। অন্তিক ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। কুহু লজ্জায় চোখ টিপে নেয়। অন্তিকের তাতে একটুও ভ্রুক্ষেপ নেই। কুহুকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর রাতের ন্যায় অধৈর্য হয়ে পড়ে। ঠোঁটে নিজের মতো করে ভালোবাসার নাম অত্যাচার করতে থাকে। ঠোঁট ছেড়ে গলায় নামতেই কুহু বলে, কি করছো? রাতে তো কথা শেষ করতে দিল না অন্তিক। কুহুকে ঝর্ণার নিচে ঠেলে নিয়ে গেল আর দেওয়ালে চেপে ধরলো। গলায় মুখ ডোবানো অবস্থায় নেশালো কণ্ঠে বলল, তোকে পেয়ে যেন আরো তীব্র হয়ে উঠেছে আমার চাওয়া। আমি লোভী হয়ে গেছি কুহু, তোকে আবার চাই। কুহুকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ঘায়েল করে দিচ্ছে অন্তিক। কুহুর এগুলো ভালো লাগছে না, বরং কষ্ট হচ্ছে। তবে অন্তিক উন্মাদ। কাল রাতে কুহু বুঝেছে বেশ। তুমি ঝুলে এসে করে, প্লিজ আর না। কুহুর কথাই অন্তিক একটু হাসে আর কুহুর গলায় ছোট্ট বাইট করে বলে, এই মুহূর্তে আমি তোকে ডমিনেট করতে চাই। কুহু আর অন্তিক পানিতে ভিজে একাকার। অন্তিক থামছে না। কুহুর নিঃশ্বাস ভারী হচ্ছে। অন্তিক কুহুর শরীরে চাপ বৃদ্ধি করে। কুহুর চোখের গরম নোনা জল আর ঝর্ণার পানি মিশে যাচ্ছে। অন্তিক নিজের মতো শাসন করছে তার পেচিকে পুরো দেহ জুড়ে। একসময় ঝর্ণার পানির সাথে মিলেমিশে দ্বিতীয়বারের মতো একাকার হয়ে যায় তারা। অন্তিকের দেওয়া যন্ত্রণাদায়ক অত্যাচারগুলো মেনে নিয়েছে কুহু। যতই হোক অন্তিকের হক আছে। নিজের জিনিস চাওয়া আর পাওয়ার দোষ কিসের? তার ভালোবাসা না হয় একটু পীড়া দিচ্ছে, তবে সেটা নিজের সাথে মানিয়ে নিতে সমস্যা কিসের? আকাশের যেন পুরোটা দুনিয়ায় আটকে আছে তাসার মাঝে। তাসাকে কি সুস্থ করবে নিজেই চিন্তায় বেহাল দশা। তাসা তখন নতুন কিশোরী ছিল, গায়ে তেমন নারীত্বের রূপও ফোটেনি। আকাশ নরসিংদী গিয়েছিল কাজে। সন্ধ্যায় নরসিংদী থেকে ফেরার সময় বিশাল বড় জ্যামে পড়ে আসতে বেশ রাত হয়ে যায়। রাতের প্রায় 12টার সময় আকাশ বাড়ি ফেরে। শরীর গরমের তাপে ঘামে চুপচুপ হয়ে আছে। দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ নাড়লেও কেউ দরজাটা খুলছে না। আকাশের বিরক্তি ও রাগে গায়ে আরো গরম বৃদ্ধি পাচ্ছে। আকাশ বার কয়েক দরজায় ধাক্কা দেয়। হঠাৎ ভেতর থেকে দরজা খোলার শব্দ আসতেই হাতের ব্যাগটা তুলে আবারও দরজায় দাঁড়ায়, কপালের ঘাম এক হাতে মুছে। তাসা সদ্য ঘুম থেকে উঠে এসেছে ঢুলতে ঢুলতে। চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে। বাড়িতে এসেই তাসার মায়াবী ঘুমে বিভোর মুখটা দেখে বুকের ভেতরটা ধক করে ওঠে। এত সময়ের রাগ ক্লান্তি নিমেষেই হারিয়ে যায় কোথাও। ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই তাসা ভালো মেয়ের মতো এগিয়ে এসে বলে, দিন ভাইয়ার ব্যাগটা, খালামণি ঘুমাচ্ছে তাই আমি উঠে আসলাম। আকাশের কিছু বলার আগেই তাসা ব্যাগটা নিয়ে নেয়। নতুন অনুভূতি, নতুন সব আভাস। এত দেখেছে তাসাকে, তবুও তো এমন হয়নি কখনো। তবে হঠাৎই তাসার জন্য অনুভূতিগুলো দোলা দিচ্ছে। আকাশ ধীর পায়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলে। তাসা মাথা নেড়ে বলে, হ্যাঁ ঘুমিয়েছিলাম, তবে হঠাৎ দরজার শব্দে ঘুম ভেঙে গেল। আপনি মুখ হাত ধুয়ে আসুন, আমি খাবার দিয়ে দিব। খালামণিকে ডাকতে হবে না। অন্য সময় হলে হয়তো আকাশ না করে দিত, তবে কেন যে আজ তাসাকে একটু দেখতে ইচ্ছে হচ্ছে। আকাশ মাথা নেড়ে সাই দেয় আর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। সিঁড়ির কাছে একটু দাঁড়িয়ে নিচের দিকে তাকায়। তাসা রান্নাঘর থেকে খাবারের প্লেট নিয়ে আসছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে আকাশ। চোখ যায় খাবার টেবিলে বসে ঘুমিয়ে থাকা অষ্টাদশীর দিকে। তাসার পাশে চেয়ারে বসে তাসার মুখটা দেখে নেয় সে। তার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো এক আঙ্গুলের সাহায্যে সরিয়ে দিয়ে আস্তে ক্ষীণ শব্দে বলে, যেন তাসা শুনতে না পায়, মায়া মায়া, এই মুখটা আমি আগে কেন এত ক্ষতি অনুভব করলাম না? তা শুধু তোমাকে দেখে আমার আজ নতুন লাগছে খুব। সারাদিনের ক্লান্তি মুছে গেল যে। তুমি তো এখন ছোট, তবুও কত দায়িত্বশীল। প্রতিদিন তোমার মায়াময় মুখটা দেখে নিজের ক্লান্তি দূর করতে চাই আমি। নিজের সামনে থাকা প্লেটগুলো একটু সাইড করে তাসার সাথে টেবিলে মাথা রাখে আকাশ। তাসা ঘুমিয়ে আছে ঠিক, তবে ঠোঁটে হাসি, হয়তো সুন্দর স্বপ্ন দেখছে। তুমি ঘুমাওনি?
তোমার স্বপ্নের মতো তোমার জীবনটা সুন্দর করার সুযোগ দিও তাসু। তোমাকে তেমনভাবে কখনো দেখিনি, আজ বড়ই আফসোস হচ্ছে। তবে তুমি আমার প্রিয় তাসু, মিষ্টি তাসু। তাসার নড়তেই আকাশের খেয়াল ভাঙে আর খাবার নিজে থেকেই নিতে থাকে। প্লেটের ঝনঝন শব্দে তাসুর একটু ঘুম হালকা হয়। চোখ কচলে তাকায় আকাশের দিকে। আকাশ মুচকি হেসে বলে, এখানেই ঘুমিয়ে পড়েছো, রুমে গিয়ে ঘুমাও। আমি এগুলো গুছিয়ে রাখবো খাওয়া পরে। আশা লজ্জা পায়। লোকটাকে খাবার দিবে বলে ঘুমিয়ে পড়ল। ইস, ভাইয়া কি না ভাবছে তাকে। আমতা আমতা করে বলে, ভাইয়া আসলে সমস্যা নেই, আপনি খান, আমি আছি। বলেই আকাশের থেকে চামচ নিয়ে আকাশের প্লেটে তরকারি বেড়ে দিতে থাকে। তারপর আকাশের পাশে বসে থাকে। আকাশের খাওয়া হলে আকাশ হাত ধুয়ে বসে থাকে আর বলে। ঘুমাবে না? তাসা মাথা নিচু করে বলে, হ্যাঁ, আপনি কিছু লাগবে? তুমি ঘুমাও গিয়ে, রাত প্রায় 1টা। তাসার চোখে ঘুম, তাই কথা না বাড়িয়ে হাঁটতে থাকে। সিঁড়ির দিকে পা তুলে বড় একটা হাই দিতেই পেছন থেকে ডাক পড়ে। আমার তাসু। হামিয়ের জন্য প্রথমেরটা না শুনলেও তাসুটা ঠিকই শুনলো। পেছন ফিরে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি। তবে আকাশ মাথা নেড়ে কিছু না বলে দিল। তাসা আর কথা না বাড়িয়ে চলে গেল। পেছন থেকে আকাশ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল নিষ্পলক। স্মৃতিচারণ শেষ। হাসপাতালে তাসাকে নিয়ে বসে আছে সে, আর তাসা কানের কাছে একই কথা বারবার রিপিট করছে। শুনুন না, আপনি ডাক্তারকে বলবেন যদি একটু বেশি চান্স থাকে তাহলে আমরা এখন বেবি নিয়ে নিব। আর আকাশ সে বিরক্ত হয়ে চুপ করে বসে আছে। অবশেষে তাদেরকে কেবিনে ডাকা হলো। ডাক্তারের কেবিনে গেলে আজকেও টেস্ট দেয় কতগুলো। আকাশ ডাক্তারকে সকালের ঘটনা বলেছে। ডাক্তার বলেছেন, আকাশ তাসাকে নিয়ে আবারও পরীক্ষাগুলো করতে চলে যায়। কিছু সময় পরে ডাক্তারের কাছে আসলে উনি রিপোর্ট দেখে বলেন, আরে বলুন, কি কি হতে পারে? ডাক্তার একটু দুজনের দিকে তাকিয়ে বলতে নিলে আকাশ আবার বলে, ছোট্ট ছোট্ট করে সমস্যাগুলো বলুন, ওকে বুঝান। এখন বেবি নিলে কি কি হতে পারে? ডাক্তার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তো সময় চুপচাপ কথাগুলো শোনার পরে তাসা বাক শব্দ হারিয়ে আছে। আকাশ ঠোঁটগুলো গোল করে ফোঁস করে নিঃশ্বাস নেয় আর তাসার দিকে তাকিয়ে আবার ডাক্তারের দিকে তাকায়। শান্ত মস্তিষ্কে বলে, অপারেশন করতে হলে কতদিন লাগবে, আর কি কি প্রিপারেশন নিতে হবে? তাসা আকাশের দিকে তাকিয়ে চুপ করে আছে। ডাক্তার বললেন, কলেজ বন্ধ থাকার কারণে এতগুলো দিন নুসাইবা বাসা থেকে বের হয়নি একটুও। তবে আজকে বান্ধবীদের সাথে বের হয়ে বেশ খুশি লাগছে তার। কুহু আর সে এক ক্লাসে না হলেও তাদের ছুটির ডেট অতটা আগে পিছে না, প্রায় কয়েকদিনের পার্থক্য।
বান্ধবীদের সাথে এলাকার ছোট্ট একটা পার্কে এসেছে বিকেলবেলা। তার বান্ধবী, তার সাথে দুজন, নীলিমা আর আনিয়া। একটা ছোট্ট ফুচকার দোকানে কখন থেকে দাঁড়িয়ে আছে, তবে ফুচকার দোকান একটা থাকাতে ভিড়। নুসাইবা ঘ্যান ঘ্যান করতে করতে বলে, এদিকে ফুচকা খেতে এসে শহীদ হয়ে যাব, তবুও ফুচকা খাবো না। নীলিমা আর আনিয়া খিলখিল করে হেসে দিয়ে নীলিমা বলে, তুই হবি শহীদ, জীবনে একটা ভালো কাজ করেছিস বলে মনে পড়ে না। নুসাইবা ভ্রু নাচিয়ে নাচিয়ে বলে, ভালো কাজ কি তোদের দেখিয়ে করবো নাকি? ওটা গোপনে করতে হয়। তানিয়া ঠোঁট বাঁকিয়ে হেসে দিয়ে বলে, তোদের দেওয়ার প্রয়োজন নেই, তবুও বলি, ওই দিন মিষ্টি খাওয়ার সময় রস পড়েছিল ফ্লোরে। আমি এত উদার যে ওটা পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়েছিলাম। পরে উঠে দেখি এতগুলো পিঁপড়ে আয়েসে খাচ্ছে। আনিয়া ওর মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে। নুসাইবার মাথা ঘষে ঘষে বলে, তাহলে ওটাকে কি বলবি? ওই দিন তোকে যে এক ছেলে প্রপোজ করতে আসলো, আমি বলেছি তোর বয়ফ্রেন্ড আছে, ছেলেটার কত বড় উপকার করে দিলাম আমি। আনিয়া অবাক হয়ে রেগে গিয়ে বলে। নুসাইবা আর নীলিমা হো হো করে হেসে দেয়। আচমকা তাদের কানে খুবই পরিচিত কণ্ঠ আসে। পিচ্চি, নুসাইবার সামনে তাকাতেই সেই পুরনো পরিচিত মুখটা দেখতে পায় আর এক চিলতে হাসি দিয়ে বলে, শায়ন ভাইয়া কেমন আছেন? সায়রও হেসে দিয়ে সবার উদ্দেশ্যে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা এখন এখানে কি করছো? নীলিমা বলে, স্যার, আমরা তো এমনি ঘুরতে এসেছিলাম, এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি। সবার সাথে সায়র একটু একটু কথা বলে গিয়ে তাদেরকে ফুচকা কিনে খাওয়ায়। আনিয়া আর নীলিমা তো বেজায় খুশি, স্যার খাওয়াচ্ছে যে। কিছু সময় ওদের সামনে দাঁড়িয়ে থেকে সায়র বলে, তোমরা বাসায় কখন যাবে? নুসাইবা বলে। চলে যাব একটু পরে। সায়র হালকা ক্ষীণ হাসে আর বলে, চলো দিয়ে আসি, এখন আমি ওই দিকে দিয়ে যাব। সবাই একটু বেকুব হয়ে তাকায় সায়রের দিকে। নুসাইবা একটু হেসে বলে, না ভাইয়া, ওদের সাথে এসেছি, ওদের সাথেই যাব। সায়র কথা বাড়ায় না, ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। সায়র চলে যেতেই নীলিমা আনিয়ার বাহুতে চিমটি কেটে বলে, আমি ড্যাম শিওর স্যার সুন্দরীকে পছন্দ করে, না হলে কি এসে ফুচকা খাওয়াতো? আনিয়া একটু তো লজ্জা পায়, তবে নুসাইবার ভালো লাগলো না। সায়র দূরে গিয়ে নিজের বাইকে বসে হেলমেট পরতে পরতে আবারও নুসাইবার দিকে চোখ গেলে একটু মুচকি হাসে। নুসাইবা বান্ধবীদের সাথে হাসাহাসি করছে। কিছু একটা মনে করে সায়র নিচের ফোন বের করে। নুসাইবা নীলিমার কথায় বিরক্ত হলেও সে জানে সায়র তো আনিয়াকে পছন্দ করে না। নুসাইবা বলে, চলো, রাত হলে আম্মু বকা দিবে। সবাই উঠে ওরা চলে যেতে নিলে দেখতে পায় সামনে একটু ঝামেলা হচ্ছে। কিছু মানুষ কথা কাটাকাটি করছে। নুসাইবা উৎফুল্ল হয়ে বলে, চল দেখি গিয়ে। আর মায়ের বকা আর বান্ধবীকে ভুলেই সামনে এগিয়ে যায়। ভিড়ের মধ্যে হালকা উকি দিতেই তার চোখ ছানা বড়া। সায়রের সাথে এত লোক মিলে ঝামেলা করছে। আপনারা বুঝতে পারছেন না, সে আমার কাজিন হয়। দূর থেকে ভালো লাগছিল, আর আমার কোনো খারাপ ইন্টেনশন নেই। নুসাইবা তো হতবাক হয়ে গেছে, সায়র কোনো মেয়ের ছবি তুলতে গিয়ে কট খাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। ভিড় ঠেলে সায়রের সামনে যেতেই এক লোক বলতে লাগে, সায়র নুসাইবাকে এই ভিড়ে কতগুলো পুরুষ ঠেলে আসতে দেখে কিঞ্চিত বিরক্ত হয়। নুসাইবাকে কয়েকজন বলে। সায়র বলে, আমার সাথে কথা বলুন আর নুসু বাসায় যাও। এখানে কি? এত সময় এই সবকিছু নুসাইবার মাথায় ভালোই ঢুকেছে, তাই তো সায়রের হাতের ফোনটা নিয়ে নেয় ছো মেরে আর বলে, উনি কি আমাদের ছবি তুলছিলেন? সায়র চোখ রাঙিয়ে বলে। এক নুসু, লোক বলে। নুসাইবা সায়রের দিকে তাকিয়ে একটু ঢোক গিলে তারপর বলে, আসলে উনি সত্যিই আমার ভাইয়া হয়, আর মাঝে মাঝে আমার দূর থেকে ছবি তোলে। সরি, আপনারা ভুল বুঝবেন না। আরে উনি আমার পরিচিত, আর আমার ছবি তুলেছে, আমার কোনো সমস্যা হয়নি।
আপনারাও এগুলো আর ঘাটাবেন না প্লিজ। এর মধ্যে আনিয়া ও নীলিমাও চলে এসেছে। সায়র নুসাইবার সামনে ফ্রি হলেও বাকিরা ওর স্টুডেন্ট। সায়র বলে, আপনাদের বিশ্বাস হয়েছে? এবার যাই ভাই, মেয়েগুলোকে ছেড়ে দিন। লোকজন ধীরে ধীরে রুমে আসে। নুসাইবা সায়রের ফোনটা এগিয়ে দিয়ে বলে, আনলক করে দিন, দেখি আমাদের কেমন পিক তুলেছেন। সায়র চোখ ছোট করে তাকায়, তবে গালগুলো একটু লাল হয় মেয়েদের মতো, হয়তো ক্লান্তি ও গরমে। নুসাইবাকে পাসওয়ার্ড বলে দিতেই নুসাইবা চট করে আনলক করে আর স্ক্রল করে দেখে একটা ছবি, তাও ঘোলা, তবে তারা তিনজনই আছে এক ফ্রেমে। একটা ছবিও তুলতে পারেন না, কট খেয়ে বসে আছেন। এই পিচ্ছি, বাড়ি যাও। নুসাইবার রাগ হয়, কেন রাগ হয় নুসাইবা জানে না, তবে রাগে মাথা ফেটে যাচ্ছে। আপনি পিক তুলছিলেন কেন? এমনি। এমনি কেন আপনি মেয়েদের ছবি তুলবেন? পিচ্ছি, পাকামো না করে বাড়ি যাও। আনিয়া, নীলিমা ওকে নিয়ে যাও। কি? বাড়ি যাও? আপনি পিক কেন তুলবেন? আবার বলেন আমি পাকামো করি? সায়র ওকে একটুও পাত্তা দেয় না, হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। নীলিমা বলে, ক্লিয়ানো, তোর জন্যই কথা শুনলো আজ। আনিয়া বলে, আরে নসু তো ওনার বোন, তাই ওর সাথে ফ্রি। আর তুই তো স্টুডেন্ট, তোর সাথে কি এমন করে বলা যায়? আর তুই আমাদের থেকে সুন্দরও বেশি। তোরা আসবি নাকি? সায়ের ভাইয়াকে বলতে হবে কোলে করে নিয়ে যেতে। যত সব নাটক। বলেই রাগ দেখিয়ে এগিয়ে চলে একা একা নুসাইবা। ওর আচানক রাগের কারণ বুঝতে না পেরে নীলিমা আর আনিয়া আশ্চর্য বনে যায়, তবে ওর পিছু নিতে থাকে। রাগ দেখিয়ে একা একাই বড় বড় পা ফেলে ওদেরকে এড়িয়ে যাচ্ছে নুসাইবা। সন্ধ্যাবেলা অন্ধকার নেমে এসেছে পুরো ফ্ল্যাট জুড়ে। কুহু অন্তিকের বুকে ঘুমাচ্ছে, আর অন্তিক কুহুকে নিজের শক্ত বাহুতে জড়িয়ে রেখেছে পাঁজরের সাথে মিশিয়ে। কুহু খুবই শান্তি আর আরামের সাথে ঘুমিয়ে আছে। অন্তিকের একটু ঘুম ছুটতেই বাইরের দিকে তাকায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে। সে আবার কুহুর দিকে তাকিয়ে হালকা হেসে অধর দিয়ে কপালে ভালোবাসার ছোট পরশ এঁকে দেয়। কুহুর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বিড়বিড় করে হাজার খানিক কথা বলে। কুহুকে একটু উপরে তুলে কুহু হালকা নড়েচড়ে ওঠে, তবে আবার ঘুমিয়ে পড়ে। অন্তিক কুহুর গলায় মুখ গুজে ওখানে অসংখ্য চুমু খায়। কুহু, এই কুহু, ওঠ এখন। এসি, এত ঘুমাস কিভাবে? এখন ওঠ। ঘুমজড়িত কণ্ঠে কুহু বলে, অন্তিক, সমস্যা কি তোমার? ভালো না লাগলে ওঠো, আমি ঘুমাবো। একটু বাড়ি যাবি না নাকি এখানে থাকবি? একটু পরে। ঠিক আছে, একটু পরে। ততক্ষণে আমার ঘুম না আসলে কি করব? ফোন দেখো, না হলে চলে যাও। অন্তিক কুহুর গলদেশে শক্ত কামড় বসিয়ে দেয়। এমন কামড়া কামড়ি করো কেন কুত্তা? অন্তিক ওকে উত্তর করে না, কামড় দেওয়ার স্থানে চুমু খেয়ে ঘোর ও মাদকতার সাথে বলে। আর একবার দিবি তোকে? অন্তিকের কথা কর্ণপাত হতেই কুহু এক ছাড়া দিয়ে দূরে চলে আসে। দূরে থাকো, কাছে আসলে এমন জায়গায় লাথি দিব তোমার বংশের বাত্তি নিভে দিব। কি পরিমাণ লুচ্চারে! অন্তিক কি শুনে বিছানা গড়ায় আবারও কুহুর কাছে চলে আসে, আর খুবই মায়া ভরা দৃষ্টি দিয়ে বলে, এমন ভাবে কেন বলছিস? তুই না আমার বউ, বংশ কি একা আমার নিবে? তোরও নিবে। তার চেয়ে ভালো কেউ কারো বংশের বাতি না নিবে, আমরা বংশ বিস্তারের প্রসেসিং করি। নাটক করো না অন্তিক। খাবার কি খাবো? তোকে না খাইয়ে রেখেছি, এত এত ভালোবাসা কি দেইনি? খাওয়ালাম না? আর কত না খাইয়ে রাখবে? পেটে ভাত নেই বেটা, নিজেকে তলস্তয় মনে করো। দেখ গিয়ে ফ্রিজে কিছু থাকবে, আর তাড়াতাড়ি কর, আমার প্রেম প্রেম পাচ্ছে। নাটক। কুহু বিছানা থেকে নামে দুপুরে খেয়েছিল। অন্তিক আগে থেকেই খাবার এনে ফ্রিজে রেখেছিল, তবে কুহুর আজ বারবার খিদে পাচ্ছে। কুহু, একটু আমার কথা ভাব না জান। সত্যি এবার আমি একদম শান্ত থাকবো। লুচ্চা, তোর যে দানবের মতো শরীর, আমি চ্যাপ্টা হয়ে যাই কুত্তা। অন্তিক হয়তো ওর কথাটা শুনেছে, আবার হয়তো না। সে একটু জোরেই বলে, तुम क्या जानो रमेश बाबू, 1000 साल के भूखे को अगर बेहिसाब खाना मिले तो कैसा लगे। বেশি খিদে পেলে থাল নিয়ে রাস্তায় যা কুত্তা। নাউজুবিল্লাহ, বউ রেখে রাস্তায় কেন যাব? ঘরেই খানা আছে আমার, তাও হালাল। এবার বলবেন কত সময় আপনার শার্ট পরে থাকবো? সারা জীবন পরে থাক, এটা খুলতে সুবিধা হয়। তো শাড়ির পিনের থেকে অনেক ভালো।
অন্তিক, অন্তিক হেসে দিয়ে বেডসাইড টেবিলের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, কাপড় এটা ভেতরে আছে, আগে এনে রেখেছি। প্ল্যান করে রেখেছে লুইচা। আজ মুখ বাঁকিয়ে কাপড় নিতে থাকে। কাপড় নেওয়া শেষ হলে কুহু মুখে ভাবান্তর এনে বলে। একজন মানুষ নিখোঁজ হয়েছে জানো? অন্তিক আগ্রহ নিয়ে বলে, কাল রাত থেকে তো আমরা একসাথে। কে নিখোঁজ হলো? আরে এক লোক বলতো সারা জীবন ভার্জিন থাকবে, তবুও পেচিকে টাচ করবে না। তাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তোর রে পিচি, দেখাচ্ছি ভার্জিন থাকা। অন্তিক উঠতে নিলে কুহু দৌড়ে ওয়াশরুমের ভেতরে চলে যায়। দরজা লক করে বলে, মানুষের কথার দাম নাই রে, আজকাল কাউকে বিশ্বাস করতে হয় না। অন্তিক দরজার দিকে তাকিয়ে হেসে দেয়। তবে হাসিটা বেশি সময় তার ঠোঁটে স্থায়ী হলো না, মিলিয়ে গেল এক রহস্যময় হাসিতে। এগুলো বিরক্ত লাগছে আম্মু। বিরক্ত তো আমার হওয়ার কথা। রাহাতের সামনে কয়েকটা মেয়ের ছবি ও বায়ো, তবে রাহাত চোখে দেখেও দেখছে না, সম্পূর্ণ উপেক্ষা করছে। শাকিলা বেগম ঘ্যান ঘ্যান করছে। তোর ছোট আকাশ কি সুন্দর ছেলে বিয়ে করে নিয়েছে, আর তুই, তোর সমস্যা কোথায় বুঝি না। রাহাত বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায় আর কপাল কুঁচকে বলে, আমাকে কি এটা বলতে এত তাড়াতাড়ি বাসায় ডেকেছো আম্মু? তা নয় তো কি, রাতে কখন আসিস যাস দেখি আমি, সকালে দেরি করে উঠিস, কোনো মতে নাস্তা করে বের হোস। রাহাত ঠোঁট গোল করে ফোঁস করে একটা নিঃশ্বাস নেয়, দুই আঙ্গুলে কপালে চাপ দিয়ে বলে, আম্মু, আমার বয়স কত? মানুষ আরে দেরি করেও বিয়ে করে। সময় হলে বলবো আমি, আমার এখন ইচ্ছে নেই। শাকিলা বেগম নাকে কান্না করে আর বলে, মেয়েটার বিয়ে হয়ে গেল, নুসুরও কিছুদিন পর হয়ে যাবে, তারপরে আমি একা, তুই বিয়ে করলে তো একটা মেয়ে আসবে। রাহাত একটা দীর্ঘশ্বাস নিয়ে ওর মায়ের গালে হাত দিয়ে আদুরে কণ্ঠে বলে, আম্মু, এখন ইচ্ছের বিরুদ্ধে তো করা যায় না, তাই না? হাত ঝাড়া দিয়ে ফেলে দেয় শাকিলা বেগম, নাটকীয় করে বলে, হ্যাঁ, কুহুও ইচ্ছের ছাড়াই বিয়ে করেছিল, মাশাল্লাহ, এখন দেখ তো কত সুন্দর মিলে গেল। রাহাত ওর মায়ের দুই কাঁধে হাত দিয়ে পেছন থেকে ধরে, তারপর বলে, ঠিক আছে, করে নিব বিয়ে। শাকিলা বেগম খুশি হয়ে হাসেন আর বলেন, সত্যি? কোন মেয়েটা দেখে বল। রাহাত ছবিগুলো দেখে তারপর আবার শাকিলা বেগমের দিকে তাকিয়ে বলে, তোমার ইচ্ছে, তবে এখন না, যখন নুসুর বিয়ে হবে তারপরে। শাকিলা বেগমের মুখের ভাব পাল্টে যায় আবার। এটা কেমন কথা? নুসুকে কি এখন বিয়ে দেব নাকি? কুহুকে চাপে পড়ে বিয়ে দিয়েছি, আর নুসুকে আমি আগামী 4 বছরও বিয়ে দিব না। ততদিন কি তুই বিয়ে ছাড়া থাকবি? আম্মু, ওর বিয়ে দিয়ে নাও, তারপর আমি করে নেব। এখন এগুলো বাদ দাও প্লিজ, আমার ভালো লাগে না। শাকিলা বেগম আর কি বলবেন, ছেলেটা তো বিয়ে করতেই চায় না, কি যেন হয়েছে ছেলেটার। বস, আমি পুরি বানিয়েছি। তাড়াতাড়ি দাও, কাজে রেখে এসেছি। শাকিলা বেগম উঠে কক্ষ ত্যাগ করতে করতে বললেন, এটাই তো, একা একা কিচ্ছু করতে পারবি না, তাড়াতাড়ি বিয়েটা করে নিলে হাতে হাত লাগানোর মানুষ পেতাম, সেই সুখ মনে হয় আমার কপালে নাই। রুম থেকে বের হতে না হতেই রাহাত একটা বড় শ্বাস নিয়ে বালিশে মাথা ঠেকায়, ওপরে সিলিং এর দিকে তাকিয়ে একটু হাসে, তবে চোখগুলো লাল বর্ণ ধারণ করে ইতিমধ্যেই। বেশি সময় নিজের অনুভূতিটা ধরে রাখতে পারল না সে, চোখের কার্নিশ বেয়ে নোনা জলগুলো চুইয়ে চুইয়ে পড়ছে। চোখ বন্ধ করে বাম হাতটা চোখের উপরে রাখে। পুরুষ কাঁধে প্রকাশ্যে হোক বা গোপনে, তাদেরও কষ্ট হয়। কুহু ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে তেমন কিছুই পেল না, মনে মনে বিরক্ত হয়ে ভাবছে এই লোক কি জীবনে ভালো হবে, ফ্রিজে তো ডিম ছাড়া কিছু নেই। কুহু বিরক্ত হয়ে আবারও রুমে গেল। অন্তিক মাত্রই রেডি হচ্ছে, গায়ে জড়ানো শার্টের বোতাম লাগাচ্ছে। কুহুকে রুমে নাক মুখ কুচকে আসতে দেখে হাসে আর বলে, কি হয়েছে, রেগে আছিস কেন? আমি তো আর কিছু করলাম না। কুহু ধপ করে ওর সামনে বসে বলে, কি পাগল, ফ্রিজে তো কিছু নেই, আর আমার খিদে পেয়েছে খুব। এতে তো রাগ আর কি আছে, বাইরে না হলে বাসায় গিয়ে খেয়ে নেবো। এখন এদিকে আয়। ঠিক আছে, রাগ হচ্ছে। এদিকে আসতে বলেছি বউ, কাছে আয়। কুহু হুট করে চটে উঠে বলে, এই কি খাটাস, কাছে আসতে বলো কেন সারাক্ষণ? অন্তিক কপালে ভাঁজ ফেলে বলে,
তোর মুখ থেকে ভালো কথা বেরোয় না? এদিকে পেছি। কুহু উঠে ওর সামনে যেতেই অন্তিক কুহুর হাত নিয়ে ওর শার্টের বোতামে রাখে। লাগিয়ে দে। কুহু বিরক্ত হয়ে একটা বোতামে হাত দিয়ে লাগাতে লাগাতে বলে, আমাকে কি তুমি এগুলো করাতে বিয়ে করছো? নিজের শার্টের বোতাম লাগাতে পারো না? অন্তিক দুই হাতে কুহুর কোমর ধরে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কুহুর কথার প্রতি উত্তর করে না। কুহু নিজের মতো করে বোতামগুলো লাগিয়ে দেয়, তারপর সরে আসতে নিলে অন্তিক ওকে যেতে দেয় না, কোমর ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। কুহু চ বলে। অন্তিক, অন্তিক ওর গালে ঠোঁট ছুঁয়ে দেয় খুবই নরম ভাবে, আর চোখের দিকে তাকিয়ে বলে, কুহু, আমি জানি না তোর প্রতি অনুভূতিগুলো, বলেই তো দিয়েছে ভালোবাসি। তবে আমার মনে হয় না সেটা ভালোবাসা। তোকে কাছে পেতে ইচ্ছে করে খুব, আবার দূরে সরাতে। তুই কষ্ট পেলে কষ্ট লাগে, আবার দেখ তোকেই কষ্ট দেই। যদি এমন হয় আমি এমন কিছু করি যেটা তোর একটু পছন্দ হলো না, তখন কি আমাকে ছেড়ে দিবি? কুহুও কথাগুলো শুনে কিছু সময় চুপ থাকে, তারপর সেও নরম স্বরে বলে, সবকিছু সীমা থাকে। আমি তোমাকে নিজের সবটা এটা ভেবে দেইনি যে তুমি আমাকে ভালোবাসো। আমি এই জন্য দিয়েছি কারণ তুমি আমার স্বামী। ভালোবাসতে বলবো না, তবে এমন কিছু বলো না বা করো না যেন আমি আবার নিজেদের মধ্যে দূরত্বের রেখা টানি। বয়স কম হলেও তুই যথেষ্ট বুঝিস কুহু। তবে আমি যে ওই মানুষগুলোর মতো না যারা বই সামান্য কিছুতে গলে যাবে। কুহু তাচ্ছিল্য হাসে আর বলে, আমার জন্য গলতে হবে না, শুধু এমন কিছু থেকে দূরে থাকো যেন আমি আঘাত না পাই। আমি যে বললাম আমি তোকে ভালোবাসি, আবার বললাম বাসি না, তারপরও তোর অভিযোগ নেই? নিজের মধ্যের বিভ্রান্তি দূর করো। তুমি ভালোবাসো বা না বাসো, আমি তোমারই যতদিন তুমি আমার স্বামী। তোমাকে কখনো ফেরাবো না আমি। তুমি যেদিন বুঝবে আমাকে ভালোবাসো সেদিন, এর আগে মন রাখার জন্য ভালোবাসি বলতে হবে না। অন্তিক কি খুশি হলো কুহুর কথায়? কুহুর কথাগুলো কি স্বামী ভক্ত স্ত্রীদের মতো? না, কুহু তো তার ভক্ত না। তাহলে অন্তিক তবুও কোমর থেকে হাত সরিয়ে কুহুর গাল স্পর্শ করলো। কুহু, তোর জন্য দোয়া করি আমি মন থেকে। তোর জীবনে আমি থাকি বা না থাকি, তুই অনেক খুশি থাক। তোর সমস্ত কষ্ট দূর হোক, তোর সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ হোক। এমন কিছু হোক তোর সাথে যে তোর জীবনের সমস্ত অপূর্ণতা পূর্ণ হোক। কুহু বলে, দোয়াটা মন থেকে করছো তো, নাকি এটা নিয়েও কনফিউজড? অন্তিক ওর গালে আস্তে করে একটা থাপ্পড় দিয়ে বলে, এত কিছু বুঝলি, এটা বুঝলি না? হৃদয় থেকে করছি দোয়া, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। কুহুকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় অন্তিক। কুহু কিছু ভেবে নিজেও জড়িয়ে নেয় অন্তিককে। তার ঠোঁটে হাসি, আর অন্তিকের চোখে গাম্ভীর্যের ছাপ। কি আছে তার মনে? কি এমন আছে যার জন্য অন্তিক এতটা চিন্তিত? তবে তার মনে দ্বিধা, কুহুর সাথে অন্যায় করতে পারবে তো সে? বড় শিকদার বাড়িতে আজ নীরব পরিবেশ। তাশার অপারেশনের কথা আকাশ এসেই বলে দিয়েছে রোমানা বেগমকে। এটা তো ছোট বিষয় নয় যে বলবো না, আর এটা না বললে রোমানা বেগম না জেনে বুঝিয়ে তাশাকে কাজ করাবে। আর ডাক্তার বলেছে তাশার নিজেকে প্রিপেয়ার করতে হবে। ড্রয়িং রুম নিস্তব্ধতায় পূর্ণ। রোমানা বেগমের চোখে রাগ ও বিরক্তি, মুখের তিতকুটে ভাবটা প্রকাশ পাচ্ছে চোখে। উনি ফোঁস করে বলেন, এই জন্য কালকে রাগ করেছিলি? আকাশ শান্ত ভঙ্গিতে উত্তর করে, হুম। তাহলে তো তাসাই ঠিক, বাচ্চা নিয়ে নে। মাতৃহীন থাকার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আম্মু, আমি জানাতে এসেছি, ওকে ডাক্তার বেড রেস্টে নিতে বলেছে। আমাকে কি তুই বলতে চাচ্ছিস যে ওকে দিয়ে আমি সারাদিন কাজ করাই? না আম্মু, এমন নয়, অপারেশন জিনিসটা রিক্সি, তাই বলেছি। রোমানা বেগম তেতে গেলেন। ওনার রাগগুলো হানা দিল। এখন বাচ্চা নিয়ে নে, সিজারের সময় দেখা যাবে কি হয়। এখন যদি অপারেশন করাতে গেলে মাতৃত্ব হারায়, তুই কি বাপ ডাক শুনতে চাস না? আর ডাক্তার তো বললো চান্স আছে। আম্মু নেই, বাচ্চা এখনো আসেনি, যে বাচ্চা নিয়ে ভাববো। কিন্তু তাসু আছে, আমি আগে তাসুকে চাই, তারপর আর কিছু না। এগুলো নিয়ে আলোচনা করতে আসিনি আমি। আমার বয়স ও কম আম্মু, এখন এমনিতেও বাচ্চা নেওয়ার ইচ্ছে নেই। কি রে তাসা, তুই কিছু বল। রোমানা বেগমের প্রশ্নে তাশা ভড়কে যায়, আর আমতা আমতা করে মুখ খুলে কিছু বলার আগেই রোমানা বেগম বলে ওঠেন, দেখ মা, তুই আমার মেয়ের মতো, তোকে সব সময় মনির মতো দেখেছি। আমার মনি নেই, তুই আছিস। কুকুর থেকে আমার কোনো আশা নেই, আজ আছে কাল নেই, তুই তো আছিস। তোকে নিজের মেয়েই ভাবি। মা হওয়াটা একটা মেয়ের জন্য আগে গুরুত্বপূর্ণ, তারপর সব। আমার কথা শোন,
বাচ্চা নিয়ে নে এখন, তারপর আল্লাহর উপর ছেড়ে দে। আকাশ ওনার কথায় বেশ বিরক্ত হয়ে বলে, আম্মু এগুলো ওকে বলো না। আমি এগুলো নিয়ে তোমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছি, তাই কথার সমাপ্তি করা দরকার। এক কথায় ও বাচ্চা চাইলেও আমি নেব না। রোমানা বেগম শান্তভাবে বুঝ দেওয়ার মতো করে বলেন, দেখ বাবা, বাপ হওয়াটা লজ্জার না, আমি তোর মা, বলতেই পারিস। তবে এখন এমন করিস না, বাচ্চা নিয়ে নে, আল্লাহ তো আছেই, বাকিটা দেখে নেবে। আকাশ তাশাকে দেখে নেয়, তারপর বলে, আম্মু আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এর বাইরে আমার স্ত্রীও এটা নিয়ে প্রশ্ন করার সাহস করে না। তবে তুমি তো আম্মু আমার, তোমার উপর নিজের সিদ্ধান্ত চালাতে পারি না। তবুও বলবো, প্লিজ এগুলো নিয়ে কিছু বলো না, আমাকে বোঝার চেষ্টা করো। তোদের ভালো চাই আমি। রোমানা বেগমের হাত ধরে ওনার হাতে চুমু খায় আকাশ, আর শক্ত করে হাতটা ধরে বলে, আমার ভালো তো আম্মু আসুর মধ্যে। ও যতদিন সুস্থ না হবে আমি কি করে ভালো থাকবো? ওকে যদি অসুস্থ অবস্থায় 9 মাস রিক্সে রাখি, তবে ওর ডেলিভারি আগের চিন্তায় আমি স্টক করব। রোমানা বেগম ভোরকে যায় আর হাত ছিঁড়ে মাথায় হাত দেন আকাশের। এগুলো বলে না বাবা, এখন রুমে যা। ওরা কথা বলতে বলতে বাসার দরজায় খটখট শব্দ হয়। তাশা গিয়ে দরজা খুলে দেয়। অন্তিকার কুহু এসেছে। কুহুকে দেখে তাশা একটু হাসে, কুহুও হাসে। অন্তিক পাশ কাটিয়ে রোমানা বেগমের কক্ষে চলে যায় দেখা করতে। কুহু তাশাকে বলে, কি হলো তাশা, কেমন আছো এখন? সুস্থ হয়েছো? তাশা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তোমাকে অনেক কিছু বলার আছে কুহু, কিছু ঠিক নেই। বলতে বলতে চোখ টলমলো করছে তাশার। কুহু বাহির থেকে মাত্র এসেই এমন কান্নারত তাশাকে দেখে একটু ভরকে যায় আর এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আবার বকেছে? চাচি কিছু বলেছে? তাশা কান্না করছো কেন? কেউ কিছু বলেনি কুহু, তুমি রুমে যাও, তোমাকে সব পরে বলবো। এখন তো তোমার ভাইয়া বাসায়, আর অন্তিক ভাইয়ার কি প্রয়োজন দেখো। কুহুর তাশার প্রতি মায়া হয়। মেয়েটার তো কেউ নেই, আছে তো পরিবার বলতে আকাশ। তবে বোনের মতো হয়েও কুহু তাশার পাশে থাকুক। তাশা নিজের কষ্টগুলো কাউকে বলতে পারে না। আকাশ যথেষ্ট মায়াই রাখলেও একটা মেয়ের সবসময় একজন মেয়ের সাথে প্রয়োজন হয়। কুহু, রুমে আয়, পানি নিয়ে। রোমানা বেগমের সাথে দেখা করে অন্তিক কুহুকে ডাকে। কুহু তাশার সাথে পরে কথা বলবে ভেবে চলে যায়, আর তাশাকে আকাশ ডেকে নিয়ে যায়। পরিবারে এমন টানাপোড়েন হয়তো সবসময় হয়েই থাকে। কেউ চায় না, কেউ পায় না। তাশার শখ, আকাশের মায়া, রোমানা বেগমের আহ্লাদ সবকিছু একটা অপারেশনে আটকে গেল। আর অন্যদিকে অন্তিকের মন ও মস্তিষ্ক দুটোই আলাদা কথা বলছে। আর কুহু, সে সবকিছু থেকেই অজানা। কুহু নিজেকে একটা সুতোয় আটকে রেখেছে, তা হলো বিয়ে। অন্তিকের প্রতি সেও নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না। তবে সে অন্তিককে নিজের স্বামী মানে, কারণ অন্তিক তার হালালভাবে বৈধ স্বামী। সকালের উজ্জ্বল রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাশার অসুস্থতার কথা এখন সবাই জানে। রোমানা বেগম তেমন একটা খুশি নয়। তাশাকে এক কথা দুই কথা সারাদিন শোনাতেই থাকে। যতই হোক বাঙালির শাশুড়ি বলে কথা, সারাদিন মেয়ে মেয়ে করে দিন শেষে নিজেরটাই বোঝে। আর হয়তো এদিক দিয়ে রোমানা বেগম একটু শান্তিতে আছে যে তাশা কুহুর মতো না। তাশার স্থানে কুহু হলে মনে হয় বাসায় প্রতিবেলা যুদ্ধ ধূপ হতো। কলেজ নেই, স্বাভাবিকভাবেই কুহু বাড়িতে। তাশা অসুস্থ, সে রান্না করছে। তাশা দাঁড়িয়ে থেকে সাহায্য করছে। কুহু তাকে উদ্দেশ্য করে বলে, তাশা তুমি রুমে যাও, আমি পারবো। এই তো দুটো তরকারি। তাশা বসে পেঁয়াজ কাটতে কাটতে বলে, আমি তো বসে বসেই করছি, আর রুমে সারাদিন ভালো লাগে না। কিন্তু এমন এক জায়গায় বসে থাকতে নেই তাশা। গুজো হয়ে বসে থাকলে পেটে চাপ পড়বে। তুমি যাও তো, আমি পারবো। তাশা নিজের মতো করছে। কুহু বিরক্ত হয়ে হাতের খুন্তি রেখে তাশার কাছে গিয়ে দা ও হাতের পেঁয়াজ নিয়ে বলে, তুমি কথা শোনো না আজকাল, আমি তোমার বড় যা হই ভুলে গেলে? কুহু, রুমে যেতে ইচ্ছে না হলে দাঁড়িয়ে থাকো, বসে থাকো। তাশা জানে কুহু জেদি মেয়ে, ওর কথা শুনবে না, তাই চুপ করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। তাশা হেসে হেসে বলে, কুহু, ভাইয়ার তুমি কাল কোথায়? ও, ওর কথায় কুহু কিছু বলে না। তাশা আবার বলে, আমিও তো। বলো না, কোথায় ছিলে?
কুহুও হেসে হেসে বলে, বলে তো গেলাম অন্তিকের এক বন্ধুর বাসায়। কুহু আমাদেরটা তো ঠিক নেই, তোমাদের কি প্ল্যানিং? কিসের কথা বলছো? তুমি যেন বুঝো না। বোঝাও, বুঝালেই বুঝবো। তোমরা বেবি নিবে না? কুহু কাজ করতে করতে একটা বড় করে নিঃশ্বাস ফেলে আর তাশার দিকে একটু তাকিয়ে বলে। এগুলো কি বলো তাশা, রুমে যাও তো। তাশা খিলখিল করে হেসে দেয়। কুহু খুন্তি হাতে ওর দিকে দেখিয়ে বলে, তাহলেই তুমি। আজও একটা প্রশ্নই তো করলাম শুধু। করতে হবে না। তোমার অপারেশনের ডেট কবে? ডাক্তার বলেছে সামনের সোমবারে গিয়ে দেখা করতে, তারপরে ডেট দিবে কবে অপারেশন করা যায়। এর মধ্যে বাসার দরজায় কারো করাঘাত পড়ে। ঠিক দুপুর বেলা কে আসলো দেখার জন্য তাশা গিয়ে দরজা খুলে দেয়। আনিস শিকদার এসেছেন বাসায় খাবার খেতে। কুহু তো ওনাকে দেখে তা আরো তাড়াহুড়ো করে কাজ করতে থাকে। তাশা এসে ওকে আবারও সাহায্য করে দেয়। রোমানা বেগম কক্ষ থেকে এসে বলে, রান্না হয়নি এখনো? হয়ে গেছে খালামণি, আর একটু গিয়েছিলে গো। তাশার উত্তরে সন্তুষ্ট হলেন না উনি। অন্তিকের আব্বু এখন রাগারাগি করবে। এর মধ্যে আনিস শিকদার ও চেয়ার টেনে বসে। কুহু গিয়ে ওনার সামনে খাবার দিতে থাকে। রোমানা বেগম রান্নাঘরে কাজ সামলাতে ব্যস্ত হয়। আনিস শিকদার খাবারের দুটো লোকমা মুখে তুলে বললেন, রান্না তো অনেক মজা হয়েছে কুহু, তুই করেছিস? কুহু হাসি মুখে উত্তর করে, হ্যাঁ চাচা। আচ্ছা বস এখানে। কুহুকে উনি প্রথম এত মায়া করে কথা বলছেন। কুহুর মনের সংকোচ তবুও শুকনো ঢোক গিলে ওনার পাশে একটা চেয়ার টেনে বসে। শোন, তোর বিয়ে হয়ে গিয়েছে আর তুই যথেষ্ট বুদ্ধিমান মেয়ে, আর তোর আপন এখন আমরা, বুঝেছিস? কুহু একটু অবাক হয়। আনিস শিকদার এত সুন্দর করে কথা বলছেন ওনার সাথে, কারণ কি? কুহু মাথা নেড়ে বলে, হ্যাঁ চাচা, এখন তো আমার দুটো পরিবার। আনিস শিকদার গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ, তবে বিয়ের পরে বেশি স্বামীর দিকটা দেখতে হয়, তাদেরকেও মানবী। কিন্তু আগে অন্তিককে, বুঝেছিস? কুহু ওনার কথাটা বুঝেছে, কিন্তু নিজের মতো করে, কেননা স্বামীকেই তো আগে মানতে হবে তার। আচ্ছা চাচা, আপনাকে তরকারি দিব? হ্যাঁ দে, মজার রান্না মিস করা যায়? কুহু হাসি মুখে ওনাকে খাবার দিতে থাকে। আনিস শিকদার এবার একটু গম্ভীর হয়ে শান্ত মতো বলে, অন্তিক তোকে কোনো কাগজ সাইন করতে বলেছে? কুহু যেহেতু কাগজ বা কিছু সম্পর্কে জানে তাই না করে দিল। আনিস শিকদার অন্তিকের উপর বিরক্ত হলেন মনে মনে, তবে প্রকাশ করলেন না। কিসের কাগজ চাচা? যেহেতু অন্তিক বলেনি আর কুহুকে বোঝাতে হবে অন্তিকে, তাই সে বলে, ওই কয়েকটা কাগজে সই করা বাকি ছিল, এগুলো। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে চাচা, সব ফর্ম, সব এগ্রিমেন্ট পেপারে আমি আর অন্তিক সাইন করে দিয়েছিলাম, আর এতদিনে অ্যাপ্রুভাল চলে আসার কথা ছিল। হ্যাঁ করেছিস তো, তারপরই কোর্ট থেকেও আবার কয়েকটা নোটিশ এসেছে, তুই জানিস না? ওনার খাওয়া হয়ে গেলে কুহু পানি এগিয়ে দেয় আর বলে, ঠিক আছে চাচা, ও আসলে সাইন করে দিব। কুহুর কথায় আর কোনো প্রতি উত্তর জানালেন না তিনি। খাবার খেয়ে উঠে গেলেন। রোমানা বেগম এসে বসলেন আর বললেন, নে তোরাও খেয়ে নে। কুহু যেন প্রতি পদে আজকে শখ খাচ্ছে। কুহু আস্তে নিচু স্বরে বলে, আমি ফ্রেশ হয়ে খাবো, আপনারা খেয়ে নিন। বলেই হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে যায়। তবে পা থেমে যায় রোমানা বেগমের তাশাকে বলা কথাটা শুনে। ছেলেটাকে বোঝাতে পারিস না? মনে রাখিস, বাচ্চা কাচ্চা না হলে ওকে আবার বিয়ে করাবো। আমার নাতিপুতি লাগবে। কুহুর পা থামতেই কুহু পেছন ফিরে বলে, আরে তাশা, একটু উপরে আসবে, আমার একটু সাহায্য লাগবে তোমার। রোমানা বেগম বললেন। ও অসুস্থ, ও কি সাহায্য করতে পারবে? কুহু মাথা নেড়ে বলে, চাচি তেমন কিছু না, ও পড়বে, ও পারবে, আসো তাশা। বলে আবারও তাশার কাছে এসে ওর হাত ধরে নিতে থাকে। তাশা ওর দিকে তাকালে কুহু চোখের ইশারায় কিছু বলে আর তাশাকে নিয়ে চলে যায়। রোমানা বেগম ওদের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায় আর নিজেই খেতে থাকে। সন্ধ্যাবেলা আজ অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডা দেবে অন্তিক, তবে মন একটুও ভালো নয়। এলাকার নদীর পাড়ে বসেছে অন্তিক, সায়র, তিশার। লিজা অসুস্থ, তাই তাকে আনেনি। না হলে লিজা না এসে তিতাসের ঘাড়ে চেপে হলেও আসতো।
নদীর পাড়ে ছোট্ট ঘাটে পাকা করে তৈরি করা সিঁড়ির মধ্যে বসেছে 3 বন্ধু। খারাপ অভ্যাস কারণেই হাতে স্পিডের ক্যান। আবছা আলোতে নদীর পানিগুলো একটু নীল দেখাচ্ছে। নদীর পাড়ের শান্ত পরিবেশ আর শীতল করা বাতাসগুলো তাদের চুলগুলো একটু একটু দুলছে। সায়র হাতের ক্যানের শেষ চুমুক দিয়ে দূরে ছুঁড়ে মারে আর বলে। তোদের শোক পালন হলে কিছু বল। তিতাস ভ্রু কুঁচকে বলে। শোক তো তোরা পালন করছিস, আমাকে আনার মানে কি? আমার বউ বাড়িতে। অন্তিক বলে। হো হো, সব শোক সব কষ্ট উপরওয়ালা আমাকেই দিয়ে দিল রে। সায়র ফোঁস করে ভ্রু কুঁচকে বলে। সুন্দরী বউ, বুদ্ধিমতী স্বামী ভক্ত, আর কত সুখ চাই তোর। অন্তিক ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে। সেটাই তো রে ভাই, পেছি একটু বেশি চালাক ও স্বামী ভক্ত। হয় স্বামী ভক্ত থাকুক, নয়তো চালাকি করুক। তিতাস ওদের দিকে গম্ভীর দৃষ্টি দিয়ে বলে। ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস না। ওর জন্য মায়া হয় অনেক, ওকে কষ্ট দিলে যে আমারও কষ্ট হয়। তিতো উল্টাপাল্টা কি করে করব? ভালোবাসি তো তাই। সায়রের কথায় অন্তিক তাচ্ছিল্য হাসে, তবে চুপ থাকে। সায়র বলে। তোদের কথা ভেবেই তো নিজেকে সরিয়ে আনলাম, তাহলে কেন ওকে কষ্ট দিবি? অন্তিক হাস্য স্বরে বলে। এটা ভালো করেছিস, কারণ পেছি আমার অনুভূতি যাই হোক ভেতরে, কিন্তু ওর সবটা তো শুধু আমারই। ওর ভাগ কাউকে দেওয়া যাবে না, কখনো না। তিতাস বলে। কুহু মানে তোকে ভালোবাসে? না, ভালোবাসে না, তবে দায়িত্ববান মেয়েদের মতো স্বামী মানে, এটাই বলল। আর তুই? আমারটা? এই বলে সে নিজের হাতের ক্যানটা শূন্যে ছুঁড়ে মারলো আর বলতে লাগলো। বাসি তো খুব, তবে ওর মধ্যে এমন কিছু পেয়েছি যা শুধু আমার। নিজে না পেলেও ও আমারই থাকুক, এটা চাই। পেয়েছি তো স্বামী ভক্ত, ভালো না বাসলেও আমারই থাকবে। বলেই হেসে দেয়। সায়র বিরক্ত হয়ে বলে। পালের কথা বলিস, বুঝি না। অন্তিক হেসে দিয়ে সায়রের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলে। এখন ওকে ছেড়ে দিলে বিয়ে করবি ওকে? সায়র একটু অবাক হয় আর রুষ্ট হয়। কে নিজের বউকে নিয়ে এমন প্রশ্ন করে? আর ছাড়বেই বা কেন? সায়র সামনে থাকা নীল পানির দিকে তাকায় আর বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে। কেন তুই ছেড়ে দিবি? কেন তুই ছেড়ে দিবি? আর তুই ছাড়লে অবশ্যই করব। তোকে কেটে কুচি কুচি করে এই নদীতে ভাসিয়ে দেবো শালা। তারপর হেসে দেয় সবাই। হেসে হেসে সায়র বলে। তুই বলবি ছেড়ে দিবি, আবার বলছিস আমাকে মেরে দিবি। তিতাস বলে। তোদের এইসব কথা শেষ হলে যাস, আমি গেলাম। আমার বউ অসুস্থ, বাড়িতে একা। আমার চাকরিটা চলে গেছে আজ। অন্তিকের কথায় বিষম খায় দুজন। সায়র আর তিতাস একে অপরের দিকে তাকিয়ে তারপর তিতাস বলে। মানে তুই তো ভালো এমপ্লয়ি। বললো আমি নাকি ছুটি কাটাই বেশি, তবে যা বুঝতে পারলাম গোপন কিছুর হাত আছে। সায়র ওর কাঁধে হাত দিয়ে বলে। ব্যবসায় মন দে, জয়েন্ট পরিবার সবাই মিলে চলে যাবে। অন্তিক ঠোঁট বাঁকিয়ে হাসে, মনের কথাগুলো প্রকাশ করে না। উঠে দাঁড়িয়ে বলে। চল বাসায়, আমারও বউ আছে, অপেক্ষা করছে, হয়তো গিয়ে গুড নিউজটা দিতে হবে। অন্তি, কুহু যথেষ্ট ভালো মেয়ে, ও বুঝবে তোর দিকটা। আমি জানি, চল। সবাই উঠে চলে যায় নিজেদের নীড়ে। বাতাসে পড়ে থাকা ক্যানগুলো নড়ছে, পাকা সিঁড়িতে স্টিলের ক্যানের খচখচ শব্দগুলো আর মোহনীয় হয়ে উঠছে একটা ছোট বাসা। একটা রুম, একটা ওয়াশরুম, সাথে একটা ছোট্ট কিচেন। সিঙ্গেল একজন মানুষ থাকার জন্য পারফেক্ট। বাসার ঝুলন্ত তালাটা খুলে ভেতরে প্রবেশ করে সায়র। রুমটা সবসময় এলোমেলো হয়ে থাকে, ব্যাচেলারের রুম যেমন হওয়ার কথা। হাতের ফোনটা ছুঁড়ে ধপ করে বিছানায় পড়ে সায়র। চোখ বন্ধ করে থাকে কিছু সময়, তারপর উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটা ট্রাউজার ও টি শার্ট পরে বের হয়। হাতের ছোট্ট গামছাটা বিছানায় ছুঁড়ে আবারও কিচেনের দিকে পা বাড়ায়। ছোট্ট একটা ফ্রিজ থেকে কিছু সবজি বের করে কাটতে থাকে ছুরি দিয়ে। পাশে থাকা ফোনটা টুং করে কয়েকবার বেজে ওঠে। কে মেসেজ দিয়েছে দেখার জন্য ওদিকে চোখ দিতেই পিচ্ছি দিয়ে সেভ করা নাম্বারটা। তবে নুসাইবা কেন এত রাতে? হাতের কাজ রেখে ফোনটা আনলক করতেই কপালে ভাঁজ ফেললো আর ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল। পিচ্চিটা এত ফাজিল। প্রায় 10-12টা আনিয়ার পিক পাঠিয়েছে। সায়র হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। ভালো করে হাতটা ধুয়ে ফোনটা নিয়ে সে মেসেজ টাইপ করলো। এই পিচ্চি, এই মেয়ের পিক আমাকে কেন দিচ্ছ?
ওপাশ থেকে রিপ্লাই আসে না। সায়র ফোনটা রেখে আবারও কাজ করতে যাবে, আবারও শব্দ হয়। সায়র ফোন নিয়ে দেখে এবার আনিয়া না, এবার নীলিমার পিক। ভ্রু কুচকে জিভ দিয়ে গাল ঢেলে হাসে সায়র, আবারও টাইপ করে। পাগল হয়ে গেছো নাকি পিচ্চি? মেয়েদের পিক দিচ্ছ কেন? এবারও রিপ্লাই আসে না। আরো কয়েকটা জয়েন্ট পিক আনিয়া আর নীলিমার। সায়র এবার বিরক্ত হয় আর মেসেজ করে। নুসাইবা রিপ্লাই করে না। সায়র ফোনটা রেখে দেয় আর কাজ করতে থাকে। নিজের জন্য কিছু হালকা রান্না করে বিছানায় বসে খেতে খেতে আবারও মেসেজের শব্দ পায়। ফোন হাতে নিয়ে আনলক করে দেখে মেসেজ। রাস্তার মধ্যে তো ভালোই পিক তোলেন চুরি করে, আর আমি দিলেই দোষ? সায়র হেসে দেয় নুসাইবার বোকামি দেখে। কল দেয় নুসাইবার নাম্বারে, তবে রিসিভ করে না, তাই মেসেজ করে। তোমাদের পাশে কতগুলো সুন্দরী মেয়ে ছিল, তোমাদের পিক তুললাম। ছি, আপনি এমন। তোমাদের পিক তুলেছি বলে আরও পিক দিলে বান্ধবীদের, আর এখন অন্যের পিক তুলেছি বলে আমি ছি। কার ছবি তুলছিলেন বলুন? আমি তো আপনার ছোট বোন ফ্রেন্ডের মতোই। ওরে ফ্রেন্ড রে, হাঁটুর বয়সী মেয়ের সাথে ফ্রেন্ডশিপ কে করবে? হাঁটুর বয়সী মেয়েদের পিক যে তুলেছে। প্রমাণ আছে আমি পিক তুলেছি? আপনার ফোনে তো এখনো পিকটা থাকবে। কেটে দিয়েছি, এখন প্রমাণ কোথায়? এই তো প্রমাণ, আপনার এই মেসেজের স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সায়র হো হো করে হেসে দেয় আর ফোনের দিকে তাকায়। মেয়েটা কত ফাজিল, মেসেজ দিয়ে এগুলো বলে। সায়র হেসে দিয়ে টাইপ করে। ঘুমাও ফাজলামি না করে। আপনিও মেয়েদের পিক না দেখে ঘুমন। সায়র কয়েকটা ইমোজি পাঠায় আর নোসাইবাও পাঠায়। নোসাইবা অফলাইন হতেই সায়র হেসে দেয়। প্লেটগুলো কিচেনে রেখে আবারও বিছানায় এসে বসে আর ওই দিনের তোলা পিকটা ওপেন করে দেখতে থাকে। পিচ্চি দেখতে খারাপ না, তবে পাকামি করে। হাঁটুর বয়সী মেয়ে অপমান করে দিল কি কারণে যে ছবি তুলতে গেলাম, তবে কিউট আছে। নিজের সাথে নিজের নানান কথা। সায়র সত্যি জানি না কেন ছবি তুললো, তবে ওই সময়টা নুসাইবা রাগ করেছিল। বান্ধবীগুলোর সাথে রেগে গালগুলো লাল লাল হয়ে যাওয়াতে বেশ কিউট লাগছিল, তাই তো সায়র পিকটা তুলেছিল। তবে ওর পেছনে কোনো অনুভূতি থাকতে পারে বলে মনে হয় না, কারণ হয়তো কুহুকে এখনো সে চাই বা চাই না। রাতে বাসায় এসে অন্তিক নিজের রুমে বসে আছে কখন থেকে, তবে কুহুর খবরও নেই। কুহু নিচে কাজ করতে ব্যস্ত। কি এত কাজ অন্তিক বোঝে না। কুহু নিচে থেকে অন্তিককে ডেকে চলেছে কখন থেকে, অন্তিক খেতে আসো। কিন্তু অন্তিক তো আসার নাম নেই। খাবো না, তুই খেয়ে রুমে আয়। কুহু প্রায় অনেক সময় ডাকার পরে অন্তিক না আসাতে প্লেটে করে খাবার নিয়ে যায় রুমে। তবে রুমে গিয়ে দেখে অন্ধকার করে রেখেছে অন্তিক। কুহু পা টিপে টিপে ভেতরে গিয়ে লাইটটা অন করে দেয়। অন্তিক উপর হয়ে শুয়ে আছে। বেড সাইড টেবিলে প্লেট রেখে অন্তিককে ডাকে। অন্তিক খাবে না কেন? ওঠো। ভাবতে হবে না, যা এখান থেকে। আমি আবার কি করলাম? কিছু না, যা। কুহু ভালোই বুঝতে পারে রেগে আছে কোনো কারণে। অন্তিকের পাশে বসে বলে, ঠিক আছে, আমি আজ অন্য রুমে ঘুমাবো, গেলাম। বলে কুহু উঠে যেতে নিলে অন্তিক ওর হাত ধরে আর বসিয়ে দেয়। এত কিসের কাজ তোর কুহু? কখন এসেছি? আমার তো প্রয়োজন থাকতে পারে, এসে তো একবার উকিও দিলে না। আমি তো ভেবেছি রাত হয়েছে, তুমি নিচেই যাবে তাই আসিনি। আর তাশা অসুস্থ, আর চাচিকে তো চেনই। আমি রান্নাঘরে গেলে উনি আসেন না। খালাও ছুটিতে আছে, সপ্তাহে 4 দিন তো খালার বাড়িতে ঝামেলাই লেগে থাকে। বুঝলাম, কিন্তু আমার রাগ হচ্ছে। কেন? এই যে আমি প্রায় ঘন্টা হলো বাড়িতে আসলাম, আর তুই এখন আসলি। আমার থেকে কাজ প্রিয়। এমন ভাবে বলছো কেন? আর এমন তো নয় যে আমি তোমার কাছে সবচেয়ে প্রিয়। আমি না হয় খারাপই, তুই শুতে দিলে ক্ষতি কি? এখন খেয়ে নাও। খিদে নেই, তুই খেয়েছিস? আজকে তাড়াতাড়ি খেয়েছি আমি। কিছু আর কাজ না থাকলে তাড়াতাড়ি আয়, ঘুমাবো। কুহু উঠে খাবারের প্লেটটা নিয়ে আবারও নিচে চলে গেল। কিছু সময় পরে রুমে এসে দেখে অন্তিক চুপ করে মাথা নুইয়ে বসে আছে। কুহু ওর কাছে গিয়ে বলে, হয়েছে, তোমার মন খারাপ? অন্তিক কুহুর দাঁড়িয়ে থাকা অবস্থায় জড়িয়ে ধরে পেটের সাথে মাথা ঠেস দিয়ে বলে, কুহু, চাকরি চলে গেছে আমার। কুহু অবাক হয়। হঠাৎ চাকরি চলে যাওয়ার কারণটা কুহু বুঝলো না, তবে অন্তিককে সান্ত্বনা দেওয়ার মতো বলল, এতটুকু বিষয় এত চিন্তা করছো? আবার চাকরি পাবে?
ততদিন ফ্যাক্টরিতে মন দাও। ফ্যাক্টরির অবস্থা ভালো না, আর চাকরিটা শখের ছিল। তো কি হয়েছে? ওদেরই লস। তোমার মতো ভালো একজন এমপ্লয়ি খোয়ালো। পেটের থেকে মুখ তুলে কুহুর মুখের দিকে তাকিয়ে অন্তিক হেসে দিয়ে বলে। সান্ত্বনা দিচ্ছিস? কুহু প্রতি উত্তরে হেসে দিয়ে বলে। না, এটাই সত্যি। ঘুমাবো। কুহু ওকে ছাড়িয়ে লাইট অফ করে দিয়ে আসে, ওর পাশে বসে বলে। এত চিন্তা করো কেন? আমাদের বড় পরিবার, আর সবাই মিলেমিশে সবকিছুর সমাধান হয়ে যাবে। ওই দিন ব্যাংক থেকে প্রায় $1,00,000 লোন নিয়েছি, আর ফ্যাক্টরির যা অবস্থা, মনে হয় না এত টাকা লোন ওই কাছেই পরিশোধ করা যাবে। কুহু কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। অন্তিক মাত্র এতগুলো টাকা লোন নিল, তাও আবার বিনা কারণে। এটার কোনো মানে হয় না। বাড়ি আছে, সব আছে, তবুও ফ্ল্যাট কেনার প্রয়োজন কি? অনেকটা ভেবে কুহু বলে। আমাদের তো এই বাড়িটা আছেই, আর ফ্ল্যাটের কথাও তো বাড়িতে কেউ জানে না। ওনারা জানলে যে না জানিয়ে কিনেছো, কত রাত হবে বলো? তার চেয়ে ভালো সবাই জানার আগেই বিক্রি করে দাও। কুহুর কথায় অন্তিক উত্তর করলো খুব ছোট করে। এগুলো বাদ দাও, কাছে এসো। কুহু আবার বলে। অন্তিক, আমার মনে হয়। কুহু, বাদ দিতে বলেছি, এদিকে আসো। আর বাক্য ব্যয় করলো না কুহু। অন্তিকের ধমক খেয়ে শুয়ে পড়লো। অন্তিক ওকে কাছে টেনে গলায় নাক ঘষতে থাকে। আবদার আবার। কুহু আবারও বলে। অন্তিক, ভেবে দেখুন, এখনো ওখানে থাকিনি আমরা আর। বিরক্তির বলে অন্তিক আর রুষ্ট হয়ে বলল। ওটা নিয়ে কথা বললে তোকে আর নিজের প্রবলেমের কথা বলবোই না, পেঁচি। বলেই কুহু উপরে চড়ে বসে। কুহুর গলায় নাক মুখ ডুবিয়ে বলে। ওটা তোমার আর আমার ছোট সংসার, আমাদের বিচ্ছেদ যেন ওই পর্যন্ত হয়, কখনো অন্য কোথাও যাবে না রাগ করে। যা প্রয়োজন নেই, বিনা কারণে ওখানে টাকা ব্যয় ছাড়া কিছুই দেখি না। তোমার তর্ক করার স্বভাবটা ভালো লাগে না, পেঁচি। এখন মেজাজ খারাপ আর খারাপ করো না, কষ্ট বেশি হবে তোমার। বাহিরের আধো আলোতে কুহুর মুখটা খুবই মোহনীয় লাগছে অন্তিকের কাছে। কি আছে এই মুখে? কেন প্রতিবার কুহু অন্তিককে দুর্বল করে দেয়? এত কষ্ট, এত কথা, কিছুই কুহুকে কুহুর সিদ্ধান্ত থেকে নড়াতে পারে না। এমন কিছু কি আছে যা করলে, যা বললে কুহু অন্তিককে ছেড়ে চলে যাবে? অন্তিকের মনে হয় না তার পেঁচি কখনো তাকে ছাড়বে। হয়তো একটু রাগী অন্তিক, কিন্তু সে জানে কুহু তাকে বোঝে, সামলে নিতেও জানে। কুহু জানে কুহুর উপর অন্তিকের সম্পূর্ণ অধিকার আছে, তাই তো প্রতিবার বিনা বাক্যে নিজেকে সঁপে দিতে রাজি সে। অন্তিক কুহুকে চাই খুব করে, কিন্তু তার কি কুহুর থেকে প্রয়োজনীয় কিছু আছে যার জন্য এত চিন্তিত থাকে সে? কুহুর আঁচলে হাত দিয়ে আবারও বিরক্ত হয় অন্তিক পিন দেখে। তার যে ধৈর্য নেই, কুহু কি এটা বোঝে না, নাকি বুঝেও তাকে জ্বালায়? কপালে ভাঁজ ফেলে বিরক্তির স্বরে বলে। এটাও ছিঁড়ে ফেলি। এই না। এত পিন কেন দিতে হয়? পিন না দিলে আঁচল পড়ে যায় কাজের সময়। কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে অন্তিক আদুরে স্বরে বলে। এটা ফ্ল্যাট না, তাই একটু নিজেকে শান্ত রেখে সহ্য করে নিয়ে যান। কথার মাঝেই একে অপরের সাথে মিশে যায় তারা। অন্তিক নিজের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটিয়ে কুহুর কানের কাছে বলে। তোকে ভালোবাসলেও তুই আমার, কুহু, আর না বাসলেও তুই আমার। যতবার এটা তোর মধ্যে অনুভব করি, ততবার তোকে কাছে পাওয়ার ইচ্ছেগুলো তীব্র হয়। প্রতিটা পরিস্থিতি, প্রতিটা সময় তোর এই ছোট্ট শরীর, তোর মন মস্তিষ্কের উপর শুধুই আমার অধিকার। রাতটা নিস্তব্ধতায় ছেয়ে যায়। আধার আকাশের চাঁদটা টিমটিম করে চলছে। পূর্ণিমার আলোতে জানালার ফাঁক গলে একটু একটু আলো এসে ঘরটা উজ্জ্বল করছে। সকালবেলা ঘুমিয়ে আছে কুহু আর অন্তিক। বরাবরের মতো অন্তিক রাতে উন্মাদের মতো আচরণ করে। এটা যেন অন্তিকের ধরন ভালোবাসার। তবে কুহু মানিয়ে নিতে জানে। যেহেতু অফিস নেই, অন্তিক কুহুকে বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। কুহুরও ক্লান্তির কারণে ঘুম ভাঙছে না। তবে তাদের স্বামী স্ত্রীর ঘুমের ছেদ করে পাশের ফোনটা সজোরে বেজে উঠল। কুহু একটু নড়ে উঠল, তবে অন্তিকের শক্ত বাঁধন থেকে ছাড়া পেতে বেশ বেগ পোহাতে হয়েছে কুহুর। অন্তিক ফোনের শব্দে বিরক্ত হয়ে চ করে পাশ ফিরল। কুহুর শরীর ঝাঁকি দিয়ে ফোনটা রিসিভ করে। কেমন আছিস কুহু? রাহাতের কণ্ঠে কুহুর ঘুম ছুটে যায় নিমেষেই। উঠে বসে বলে। ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? রাহাত হাস্যস্বরে বলে। অন্তিক কেমন আছে? ভালোই আছে। আব্বু এখন সুস্থ হয়েছে? আব্বু আগে থেকে সুস্থ। আম্মু বুঝিয়েছে, তাকে বাসায় আসতে বলেছে আজকে দুপুরে অন্তিককে নিয়ে। সত্যি?
তোকে মিথ্যা বললে আমার লাভ কি? দুপুরে বাসায় এসে খাবি। ভাই আব্বু অন্তিকের সাথে রাগারাগি করবে না তো? না, আব্বুকে আমি বুঝিয়েছি। আর যতই হোক, তুই আব্বু আর আম্মুর আদরের মেয়ে। রাগ কত সময় করে থাকবে? যেখানে বিয়ে তো আমরাই দিয়েছি। ঠিক আছে, অন্তিক উঠলে আমি বলবো ওকে। কুহুর কথায় রাহাত হেসে বলল,